বদলাচ্ছে কিন্তু ভাগ্য বদলাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। এক যুগ পেরোবার পরেও টেস্ট ক্রিকেটের চিত্র তো আরো বেহাল। ক্রিকেট ভক্তদের অনেকের মনেই যে প্রশ্নটা উকি দেয়, তাহলে কি দেশের ক্রিকেট আর ক্রিকেটাররা হাঁটছেন পেছন পথে? এক দশক আগে 2004-এ সেন্ট লুসিয়ায় লারা ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ড্র করতে বাধ্য করেছিল বাংলাদেশ। সময়ের পরিক্রমায় সে দলটির শক্তি তো বেড়েছে আরো অনেক গুণ। এত বছর পেরিয়ে তবু সেন্ট লুসিয়ায় মাঠে নামার আগে মুশফিক তামিমদের থেকে জয় তো প্রত্যাশার কথা ছিল, কিন্তু কেন আমরা পারছি না? কেন বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ? গ্যালারির এ পর্বে সেসব কিছু বিষয় নিয়েই কথা হবে আড্ডা। সাথে আছেন বিসিবির পরিচালক ও সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, ও আছেন লিয়াকত আলী ভুইয়া, আর সঙ্গে আছে আমি সুব্রত ববি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি গ্যালারিতে। ধন্যবাদ। সুজন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে যাই। আর কিছুক্ষণ পর আজকে আপনার বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হবে। আমরা ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছি এবং টেস্টেও সেই সংখ্যাটা রয়েছে। আমরা শুরু করেছিলাম 10 বছর আগের একটি ঘটনা দিয়ে, যেখানে বাংলাদেশ সদ্য টেস্ট ক্রিকেটে হাঁটা শুরু করেছিল, বা কিছুদিন পেরোবার পরও বাংলাদেশ অনেক ভালো করেছিল। কিন্তু এত বছর পেরোনোর পরও বাংলাদেশের ল্যাকিংসটা আসলে কোথায়, যে এখনো আমরা জয় তো দূরের কথা, একটা ড্রর প্রত্যাশাও করতে পারি না বাংলাদেশ দলের কাছ থেকে? এটা সবারই একই প্রশ্ন, যে কোথায় সমস্যাটা। কারণ সমস্যা যেটা হচ্ছে, যে আপনি যেটা বললেনও আবার, যে এই দলটার শক্তি আরো বেড়েছে, বাংলাদেশ দলটার ফ্যাসিলিটিস বেড়ে গেছে, আন্তর্জাতিক মানের কোচ বা সবকিছুই এখন অনেক ভালো। তারপরেও ছেলেরা কেন পারছে না, সত্যি একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনি যদি সেন্ট লুসিয়ার কথা যখন বললেন, সেন্ট লুসিয়ার আমার টেস্ট ম্যাচটা আমার ভাগ্য হয়নি খেলার, বাট আমার দেখার ভাগ্য ছিল। ওয়েস্ট ইন্ডিজ আমি ছিলাম, ওয়ানডে দলে ছিলাম, টেস্ট দলে ছিলাম না। বাট আমার মনে আছে 3টা দারুণ সেঞ্চুরি হয়েছিল, হাবিবুল বাশার ফার্স্ট ইনিংস, হাবিবুল বাশার, রফিকের, আর সেকেন্ড ইনিংসে পাইলটের দারুণ একটা সেঞ্চুরি। কিন্তু আমি সেঞ্চুরি 3টা তো অবশ্যই ইম্পর্টেন্ট ছিল, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই সেঞ্চুরি দুটোতে কিন্তু সুমন এবং রফিকের, যেহেতু হাবিবুল বাশার এবং মোহাম্মদ রফিকের দুটা সেঞ্চুরি, কিন্তু যদি আপনি দেখেন তাদের স্ট্রাইকিং রেট কিন্তু 86 আর 74। বাট অন্যান্য ব্যাটসম্যানদের যদি স্ট্রাইক রেটটা দেখেন, রাজিন সালে কিংবা জাভেদ ওমর বেলিম, কিংবা আপনার বিশেষ করে আশরাফুলের ওই ইনিংসটা 81 রানে 224 বলে। কিন্তু আমি কেন কথাটা বললাম, ফার্স্ট ইনিংসের আমরা 135 ওভার খেলেছিলাম কিন্তু 416 রান করার জন্য। তো টেস্ট ক্রিকেটে কিন্তু এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমি সবসময় মনে করি টেস্ট ক্রিকেটে ফার্স্ট ইনিংসটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা ফার্স্ট ইনিংসে এত লম্বা সময় খেলেছি, রানটাও বড় হয়েছে, যার জন্য ম্যাচটা অনেকটা কন্ট্রোলে ছিল বাংলাদেশের। সেকেন্ড ইনিংসে কিন্তু সেই কন্ট্রোলটা আমরা পুরো হারাতে বসছিলাম, যখন 79 রানে 6 উইকেট পড়ে গেল। ওই সময় কিন্তু দুটা দারুণ পার্টনারশিপ, 3টা পার্টনারশিপ আমি বলবো, একটা রাজিন সালের সাথে খালেদ মাসুদের, একটা আপনার খালেদ মাসুদের সাথে তাপস বৈশ্য, মোহাম্মদ রফিকের, যে রফিক কিন্তু তার আগের ইনিংসে আপনার সেঞ্চুরি করেছিল। সেই রফিক কিন্তু তার স্বভাবের এগেনস্টে গিয়ে ব্যাটিং করলো, 26 রান করেছিল মনে হয়, 80-90 বল খেলেছিল। এবং তাপস বৈশ্য, যাকে আমরা বোলার হিসেবেই চিনি, ওর সাথে কিন্তু পাইলটের প্রায় 84 রানের একটা পার্টনারশিপ, তাও সেটা 31 ওভারের মতো ব্যাটিং করেছিল দুজন। আমার মনে হয় সবচেয়ে মজার বিষয়টা ছিল যেটা আমরা দেখলাম, যে তাপস বৈশ্যর সঙ্গে যেটা বললেন, এরপরে কিন্তু আপনার তারেক আজিজের সাথে একটা পার্টনারশিপ, তারা 1 রান করেছিল আমরা 22-23 বল খেলে প্রায়। তো আমার যেটা, আমি কথাটা কেন বললাম, আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে টেস্ট ম্যাচ ক্রিকেটে এই যে ধৈর্যের পরিচয়, বা এই যে থাকা, যে ব্যাটসম্যান না, বা রফিক স্বভাবের এগেইনস্টে ব্যাটিং করেছে, আপনাকে সিচুয়েশনের সাথে আপনাকে পরিবর্তন হতে হয়। তো আমার মনে হয় যে ছেলেরা, বর্তমান সময় ছেলেরা, তখন কিন্তু আমরা কয়টা টেস্ট ম্যাচ খেলে এরা খেলেছে, প্যারোডের ব্যাকগ্রাউন্ড কয়টা টেস্ট ম্যাচ খেলে, প্যারোড এই টেস্ট ম্যাচ খেলেছে বেশি না, হয়তো 5-7টা টেস্ট ম্যাচ খেলেছে। এখনকার অনেক ছেলে কিন্তু 20-25টা টেস্ট ম্যাচ অলরেডি খেলে ফেলেছে। সুতরাং এটা হচ্ছে সম্পূর্ণ নিজের মানসিকতার ব্যাপার, শিক্ষার ব্যাপার, লড়ার ব্যাপার, যে মাঠের ডিটারমিনেশন। আমরা সবসময় বলি, আমি বলছি না যে এই ছেলেদের মধ্যে নাই, বাট কেন জানি কোথায় মনে হচ্ছে এখানে ল্যাকিংস আছে। আচ্ছা, এই জায়গাটা আরেকটা একটু গল্প অবতারণা দরকার। কিছুটা মিল কিন্তু আছে। আমরা জানি যে ওয়ানডেতে কিন্তু আপনারা আপনি যে দলে ছিলেন, ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছিল, বড় রকমের একটা চাপ। এরপর টেস্ট ক্রিকেট, বেশি দিন আমরা টেস্ট ক্রিকেটে ঢুকিনি, কিন্তু তারপরও যে একটা লড়াকু মানসিকতার কথা বলছিলেন, যেখান থেকে আমরা লারা, চন্দরপালের মতো আরো অনেক বিখ্যাত ক্রিকেটাররা ছিলেন যারা এখন টেস্ট ক্রিকেটে নেই, তারা কিন্তু তাদের সেই টিমের এগেনস্টে বাংলাদেশ ড্র করতে বাধ্য হয়েছিল। কিন্তু এখন আমরা বললাম সবকিছুর পরিবর্তন হয়েছে। তো এই জিনিসটা আসলে কেন আসছে না? এটাকে আপনারা চক আউট করার চেষ্টা করেছেন, যেহেতু এই ঘটনাগুলি বারংবার ঘটছে? যে জিনিসটা হচ্ছে যে আপনার, আমার কাছে এখন যে জিনিসটা মনে হয়, এটা হচ্ছে মানসিকতা। এটা হচ্ছে আপনার, কারণ আপনি যখন ব্যাট হাতে ব্যাট করবে, তখন কিন্তু আপনি একটা ইন্ডিভিজুয়াল। আমি খালেদ মাহমুদ ব্যাট করতে নামছি, আমি তো তখন বাংলাদেশের গার্ডসিপুরেই নামছি, বাংলাদেশেরই খেলোয়াড় আমি, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল। আমি ধরেন আমার ট্রেনিং সেশনগুলোতে যেসব ট্রেনিং করি, নিশ্চয়ই টেস্ট ম্যাচের জন্য পরিকল্পনা করি বাংলাদেশ দল
ওয়েস্ট ইন্ডিজ কাছে, কারণ কোচ এটা কোচের প্রথম সিরিজ, ফুল সিরিজ কোচের, এবং ডেফিনেটলি কোচ টেস্ট ম্যাচ হিসেবে ক্রিকেট করে, যেহেতু টেস্ট ম্যাচ আছে সামনে, আমাদের প্ল্যানিং প্রিপারেশন আমার মনে এরকম ছিল। এখন ধরেন আপনি কথার কথা বলছি যে আপনি প্ল্যানিং প্রিপারেশন করলেন যে আপনি বল ছাড়বেন অফ স্টাম্পে টেস্ট ম্যাচে, নতুন বলে যেটা হয় যে আমরা বল ছাড়বো, কিন্তু আপনি যদি মাঠে গিয়ে সেই অফ স্টাম্পের বাইরের বলে চেস করেন, সেটা কোচের আর আসলে কিছু কি করার থাকবে। শুধু আমি বলছি যে এই দায়িত্বটা, মানে আমি বলছি না যে কাউকে আমি আলাদাভাবে ব্যর্থ বলতে যাচ্ছি, হ্যাঁ ডেফিনেটলি আমি এখনো বিশ্বাস করি যে এই দলটা অনেক পোটেনশিয়াল আছে, এই দলটা হয়তো বা আজকের এই ম্যাচেই ঘুরে দাঁড়াবে, আমার বিশ্বাস যে আজকের এই ম্যাচই ঘুরে দাঁড়াবে। কিন্তু তারপরেও বলি যে এই যে এই গত কয়েক বছর, মানে এই বছরটা স্পেশালি আমরা ভালো ক্রিকেট খেলছি না, এই দায়িত্ব কিন্তু প্লেয়ারদেরকে নিতে হবে। এটা এন্ড অফ দ্য ডে তারাই মাঠে নামে, তারাই দেশের জন্য খেলে, তাদেরকেই আপনার এই লেভেলের ক্রিকেট তারা এখন খেলে এত দূরে এসছে, তাদের কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ নেই বা এক্সকিউজ নাই যে এই কারণে আমি পারিনি বা এই কারণে আমার চাপ আছে। চাপ থাকবেই, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে ক্রিকেট বলেন, টি-20 বলেন, দেশের জন্য খেলা মানেই চাপ থাকবে। এবং ক্রিকেট আপনি আমি আপনাকে একটু থামাচ্ছি, আপনি তো কোচও ছিলেন, সেটা নিয়ে একটু কথা বলবো। এই জায়গায় মিলন ভাই আছেন, উনি বইটই লেখেন এবং বাংলাদেশের ক্রিকেটটা ফলো করেন। আপনার কারো কি মনে হয় যে বাংলাদেশের এই যে সাম্প্রতিক বা ধরেন যদি ওভারঅল ধরেন আমাদের যেভাবে ক্রিকেটে অগ্রসর হওয়ার কথা ছিল বা যে জায়গাটা পৌঁছানোর কথা ছিল, সেখানে কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি। আপনার কি মনে হয় এই ব্যর্থতার কারণ? ধন্যবাদ আপনাকে। আমি একটু দ্বিমত পোষণ করবো এই জায়গায়, যে খেলোয়াড়দের দোষ না, কিন্তু খেলোয়াড়দের একতরফা দোষ দিলে ঠিক হবে না। আমি একটু আপনাকে জিনিসটা বললে আপনি বুঝতে পারবেন যে 90 দশকে কিন্তু আমাদের ক্লাব ক্রিকেট কিন্তু বিরাট একটা ব্যাপার ছিল। এখানে কিন্তু পাকিস্তানের অনেক প্লেয়ার এখান থেকে খেলে কিন্তু পাকিস্তানে খেলেছে। আপনি অনেক শাকলাইল মোস্তফা বা আপনার কি বলেন শ্রীলঙ্কার প্লেয়ার, ভারতের প্লেয়ার আসতো, এমনকি ইংল্যান্ড থেকেও প্লেয়ার আসতো এখানে। তো ওই সময় কিন্তু এইগুলো কিন্তু টনিক হিসাবে কাজ করছিল, প্র্যাকটিস ম্যাচগুলো, মানে যেটাকে বলি যে ক্লাব ক্রিকেটের। এর থেকে কিন্তু পাকিস্তানের সাথে জিতলো বাংলাদেশ দল, এখানে আমাদের সে নায়ক বসে আছে। এরপর আসেন বাংলাদেশে কিন্তু এভাবে যখন টেস্ট ম্যাচ আরম্ভ করলো, একটা কিন্তু গতি আসছিল না। পরে কিন্তু আপনি লাস্ট 3টা সিরিজ দেখেন, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, 3টা সিরিজে কিন্তু লাস্ট 3টা সিরিজ কিন্তু বাংলাদেশ এই শ্রীলঙ্কা সিরিজটা বাদে, যেটা বাংলাদেশ পুড়ে গেছিল শ্রীলঙ্কায়, প্রত্যেকটা সিরিজ কিন্তু তারা ভালো খেলছে এবং শ্রীলঙ্কায় ওয়ানডে ড্র করে আসছে তারা বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে 3-2 জিতলো, নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলো। কেন করলো আপনাকে দেখতে হবে। বাংলাদেশ কিন্তু বিপিএলটা যেটা খেলা হয়েছিল, বিপিএল এ কিন্তু এটা আমি মনে করি বিপিএল এর একটা বিপিএল এর টনিক, বিপিএল থেকে কিন্তু এই খেলাটা কিন্তু চলে আসলো। আমি তখনকার মানে ক্রিকেট বোর্ডকে আমি ধন্যবাদ জানাই তখন। এখন ক্রিকেট বোর্ড কেন বিপিএলটা পরে আবার আপনি এখন বলবেন ম্যাক্স ফিক্সিং এর কথা বলবেন, এগুলো 100 বছর ধরে কিন্তু এই ধরনের জিনিস হচ্ছে। এবং আইপিএল কি ফিক্সিং হচ্ছে না? পাকিস্তানের প্লেয়াররা করছে না? আপনি এমনও ইতিহাস আছে, আম্পায়ারকে বাংলা এই পাকিস্তানে একবার টেস্ট ম্যাচ ছিল। মিলন ভাই, আমরা বিপিএল নিয়ে কথা বলবো, আমরা একটু আমি খালি একটু বুঝাই দিই কেন বাংলাদেশ এখন। আমার কথা হচ্ছে এই যে টিমটা গেল, আপনি দেখেন এই টিমটা প্র্যাকটিস ম্যাচ কয়টা খেলছে, কোন দলের সাথে খেলছে? আপনি এশিয়া কাপে বাংলাদেশ যে প্র্যাকটিস ম্যাচে তো ভালো খেলেছে বাংলাদেশ, কিন্তু প্র্যাকটিস ম্যাচে একটা খেলছে। আমি ওইটার কথা বলতেছি। আমার এটা প্র্যাকটিস অনেক ম্যাচ করে। আপনি আমাদের ক্যালেন্ডার ইয়ার হচ্ছে আমার 120 দিন, 4 মাস আমাদের প্রত্যেকটা লিগ এবং বিপিএল যেহেতু খেলা হয় নাই, অন্যান্য ম্যাচগুলো যদি খেলতো তাহলে বাংলাদেশ ভালো করতো। আমার মনে হয় প্র্যাকটিস ম্যাচ যতক্ষণ পর্যন্ত খেলবে। আমি একটু এটা ক্লিয়ার করে নিয়ে আসলে আমার মনে হয় আমার ক্লিয়ার করা দরকার আছে। বিনোদ যেটা বললেন খেলোয়াড়দের দোষ, আমি পুরোপুরি আমি সবার ব্যর্থতা, কিন্তু খেলোয়াড়দের ব্যর্থতা স্বীকার করে নিতে হবে যে তাদের ইয়ে কথা। আমি বলছি যে আপনার যেটা উনি বলছিলেন প্রিমিয়ার লিগের কথা, যেটাকে ক্লাব ক্রিকেটের কথা, ক্লাব ক্রিকেটটা এখনো খুব সচল। ধরেন একটা সময় যেটা উনি বলেছেন ইজ ভেরি রাইট, যে শ্রীলঙ্কা থেকে প্লেয়ার আসতো, ইন্ডিয়া থেকে প্লেয়ার আসতো, বড় বড় প্লেয়ার আসছে, বাংলাদেশে এখনো বড় প্লেয়ার আসে। গত বছরই আপনি ধরেন রবি বোপারা, ইয়ান মর্গ্যান, গ্রান্টেন ডাস্কারের মতো বিরাট বড় আরো অনেক বড় বড় প্লেয়াররা খেলে গেছে। বাট সেটাও কোনো প্রবলেম না। ক্রিকেট এখন কিন্তু আগে বাংলাদেশের ক্রিকেটটা কি হতো, ক্রিকেটটা আগে আমাদের ছিল কিন্তু আগে দামাল সামার ক্রিকেট, ঢাকা লিগ, আর আপনার এই দুটো ক্রিকেটই ছিল, আর আমাদের নাম কষ্ট একটা ফার্স্ট ক্লাস ক্রিকেট পরে শুরু হইলো অনেক। এখন কিন্তু ক্রিকেট অনেক সচল। এখন কিন্তু আপনি ক্যালেন্ডার যেটা সময় আপনি যেমন আমাদের ক্যালেন্ডার শুরু হওয়ার কথা হবে, এখন বৃষ্টির মৌসুম আপনি শুরু করতে পারবেন না। আমাদের অক্টোবর থেকে প্রিমিয়ার লিগ দিয়ে শুরু হবে, আমাদের তারপর জাতীয় ক্রিকেট আছে, আমাদের বিসিএল হয়,
আমাদের আপনি বলতে চাচ্ছেন যে ক্রিকেটাররা আসলে খেলার মধ্যে আমি একটা খালি প্রশ্ন করব, আপনি লাস্ট 5 বছরের ক্যালেন্ডার যদি ব্যাক করেন, কোন ম্যাচ আপনার এই যে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে ক্লাব টুর্নামেন্ট গুলো হয়, কোন ম্যাচ কিন্তু আপনি সঠিক টাইমে আপনারা শুরু করতে পারেন, এবং আপনি দেখবেন যে গ্যাপ যেগুলো আপনি। আচ্ছা, আমরা অন্য বিতর্কে চলে যাচ্ছি সুজন ভাই। অন্য বিতর্ক আমি যেটা বলি যে কেন আমি বলে নিয়ে আসলে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের কিন্তু আগে বাংলাদেশে এরকম টাইট সিচুয়েশন ছিল না। এখন ধরেন আমাদেরকে যেমন ক্লাবগুলো কি হয়, ক্লাবদের যে জিনিসটা ক্লাব চায় যে না, আমি যখন আমার ন্যাশনাল প্লেয়ার আমার টিমে আছে, আমার টিমে ন্যাশনাল প্লেয়ার খেলতেই হবে। তখন আমাদের কি হয়, ওই আপনার যেটা হতো বোর্ডের সবসময়, আমরা তো মাত্র এই বছর মাত্র শুরু হলো যে আমাদের যেটা হয় যে না, প্লেয়াররা না খেললে আমরা লিগ খেলবো না, লিগ বয়কট করবো। এখন ধরেন ক্লাবের হাতে তো অনেক কিছু আটকায় আছে আমাদের, সত্যি কথা বলতে গেলে। তো বাট আমরা যেমন এই বছর প্রথমেই সেটা বলে দিয়েছিলাম যে লিগের সময় হবে, তোমরা প্লেয়ার নিতে চাইলে নাও, বাট ইট শুড বি আ প্রোরাটা বেসিস, এবং যখন ন্যাশনাল প্লেয়াররা যদি বিজি থাকে ন্যাশনাল ডিউটিতে, লিগ তারপরেও চলবে। ক্লাবরা এগ্রিড করেছে, দলবদল হয়েছে, আর লিগও হবে। মানে এটা আগে ছিল না, আমরা কিন্তু এই বছর ক্লিয়ার করেছি। আমি একটু আমরা আসলে অন্য প্রসঙ্গে যেতে চাই। সুজন ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, যেটি আপনি বলছিলেন যে মানে কেন যেন আমাদের মনে হয় যে ফিল্ডে প্লেয়ারদের সে লড়াকু মানসিকতার একটা ঘাটতি। আপনি তো বাংলাদেশ দলের সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কোচ হিসাবেও, আপনি তো এই ক্রিকেটারদের দেখেছেন। আসলে কি মনে হয় যে আসলে তাদের যে আমরা মানে ক্রিকেটের যে বডি মুভমেন্ট সেটা দেখতে পাই না, আপনার কাছে কি মনে হয়েছে? আমি যদি লাস্ট ওয়ানডেটার কথাও মনে করি একবার যে কি হয়েছে, আমার কথা হলো আমরা তো হেরে গেছি বা ওয়েস্ট ইন্ডিজ, আমার কথা হচ্ছে আমি যদি দেখতাম যে টেলেন্ডাররা ফাইট করছে, মানে আমরা উঠে উঠে মেরে আউট হয়ে যাচ্ছি, আমার কথা হলো 50 ওভার ব্যাটিং করলে আপনি কি হয় ইউ নেভার নো। আমি কথা হচ্ছে আমরা যে ম্যাচটা হেরে গেছি সেটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। আপনি যখন লেটার অর্ডার ব্যাটসম্যান, আমরা 7-এর পর যখন ব্যাটসম্যান নেমেছে, তখন কিন্তু মনে হচ্ছে আমরা খেলা লেগেছি, যে যার মতন ব্যাট চালালো, হেরে গেলাম। আমার কথা হচ্ছে যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম প্যারাডের কথাটা, আসলে আমি টপিক থেকে দূরে গেছি, যে 79-6 যেখানে আমরা ম্যাচ হেরে যাবো, যদি আমরা 64 রানে লিড ছিলাম ওই খেলাটা, বাট তারপরে দ্য ওয়ে দে ব্যাটেড উইথ দ্য টেল এন্ডার্স, তাপস, রফিক কিংবা তারেক আজিজের কথা বলেন, তো এখানে কিন্তু মানে একটা তাড়না ছিল আমাদের খেলা ড্র করতে হবে, আমরা এত লিড নিয়েছি, ড্র করতে হবে। আপনি আমাদের মুলতান টেস্টের কথাই ধরেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করেছি, হেরে গেছি, দ্যাট ইজ, আমার কথা হচ্ছে হারা জিতে আছে, আমরা হারতেই পারবো। কিন্তু আমার কথা হচ্ছে যেভাবে আমরা ইয়েতে হারলাম, ফার্স্ট টেস্ট হারলাম সেন্ট ভিনসেন্টে, আপনার আমি আপনাকে এর আগেও বলেছিলাম যে প্রথম ইনিংস অনেক গুরুত্বপূর্ণ, সেখানে আমরা 180-তে অল আউট হয়ে গেলাম এবং মাত্র 71.4 বলে খেলেছি। তো ডিফারেন্সটা হচ্ছে যে কারোর ওই তাগিদটা। এবং আরেকটা মজার ইনফরমেশন যেখানে 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলা হয়েছে, যার মধ্যে মাত্র হচ্ছে 4 জন আছে যারা হচ্ছে খুবই কম মানে 2 অঙ্কের রান করেছে, তাও ওরকম আসলে প্রমিনেন্ট কোন ফিগার না সেটি। তো আমাদের এই 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলার না ব্যাটসম্যান, হ্যাঁ আসলে ফিট, আপনি 8 জন ব্যাটসম্যানের কাছে আমরা রান আশা করি না। 8 জন ব্যাটসম্যান খেলবে, তার থেকে 3 জন করবে, হয়তো 4 জন করবে, বেশি তো রান করবে না, এটাই নিয়ম। বাট যারা করবে, যারা সেট হয়েছে, যারা করবে, বা আমরা লম্বা সময় খেলবো, আমার কথা হচ্ছে যে আমি বারবার বলছি, আই এম নট এগেইনস্ট হার আর জয়, আমি করছি যে আমাদের অ্যাপ্রোচ এন্ড অ্যাটিটিউড, আমাদের ওই ম্যাচের টুয়ার্ড দ্য গেম আমরা কিরকম ব্যাটিং করেছি, আমাদের ব্যাটিং করার যে টেস্ট ম্যাচের যেই আপনি যদি দেখেন তার আগের ইনিংসটাতেই ব্রেথওয়েট এবং চন্দ্রপাল যেভাবে ব্যাটিং করলো, ব্রেথওয়েট কয়টা টেস্ট ম্যাচ খেলে, একদম নতুন একটা প্লেয়ার, সে যদি 400-র উপরে এত বল খেলে 200 এত রান করতে পারে, এবং চান্সলেস, আমি মনে করবো যে যেভাবে ব্যাটিং করেছে সেটাও তো একটা শিক্ষণীয় ছিল আমাদের সবার জন্য। আচ্ছা সুজন ভাই, আমাদের আসলে ব্রেক নিতে হবে। আমরা মিলন ভাই ব্রেকে যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন করে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা দেখলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ খুব ভালো খেললো এবং 50 রানের পর তিনি কিন্তু একদম মানে যেটাকে সহজ একটা ক্যাচ বলা যায়, সেটা হচ্ছে ক্রাক রেকর্ড ছেড়েছিল। তারপর আমরা দেখেছি যে অন্যান্য ক্রিকেটার আসলে সেই ইনিংস গুলাকে ক্যারি করে অনেক বড় দূরে নিয়ে যায়, কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে দেখি যে আমরা তারা যে লাইফটা পায় সেটাকে ইউটিলাইজ করতে পারে না। এটা আসলে কেন, এটি নিয়ে আমরা আপনার কাছে পরে ফিরবো, তার আগে আমরা একটা ব্রেক নিয়ে নিই। দর্শক সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে।